হ্রদের তলদেশ থেকে পানি উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদ 5 গুণ হয়। বায়ুমণ্ডলের চাপ এবং পানির ঘনত্ব দেয়া আছে। আর বায়ুমণ্ডলের চাপ কত দেয়া আছে, 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, এবং পানির ঘনত্ব দেয়া আছে 10⁵ কেজি পার মিটার কিউব। হলে হ্রদের গভীরতা কত? এখন এই ম্যাথটা তো তোমরা ইন্টারমিডিয়েটে অনেক বড়ভাবে করে আসছো, এখন এডমিশন টেস্টে তো অত টাইম পাবা না, কারণ একটা করে এমসিকিউ দাগানোর জন্য 1 মিনিটেরও কম সময় থাকে। তাহলে কিভাবে করবা? এখন তোমরা যারা ভাবো পড়াশোনা করতে গেলে প্রতিকূল পরিবেশ আছে, অনুকূল পরিবেশ আসলে পড়াশোনা শুরু করবা, তাদের জন্য পড়াশোনা না আসলে। কারণ অনুকূল পরিবেশে কখনো পড়াশোনা হয় না, এটা কিন্তু মাথায় রাখবা তোমরা। অনুকূল পরিবেশে পড়াশোনা হয় না। পড়াশোনা কখন করতে হবে? প্রতিকূল পরিবেশেই মানায় নিয়ে তোমাদেরকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। এখন প্রতিকূল কেন বললাম? অনেকের হাত ব্যথা থাকে, পা ব্যথা, মাথা ব্যথা, কি করো, পড়ো না। কিন্তু এডমিশন টেস্টে যদি এটা করো, তাহলে কিন্তু ভাই তোমরা বিশেষভাবে ধরা খাবা এবং কোনো ভার্সিটিতেই কিন্তু তোমাদের চান্স হবে না। এইচএসসি 24 এবং 25 তোমরা যারা এডমিশন টেস্ট দিবা, তোমাদের জন্য আজকের এই লেকচারটি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিলা, অর্থাৎ 2025 ব্যাচ, তোমরা অনেকেই ভাবতেছো অধ্যায় কি কি পড়বো, কি কি পড়বো না, কি কি বাদ দিব, কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসবে, এটা তোমাদের বুঝতে অনেকদিন সময় লেগে যায়। তো অধ্যায় 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই অধ্যায়টিকে আমি 3টা টপিকসে ভাগ করে নিছি, 3টা টাইপ। টাইপ ওয়ানটা কি হবে? আদর্শ গ্যাস ও গ্যাসের গতি সূত্রাবলী সংক্রান্ত। এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আসবে এবং কি কি পড়তে হবে, এটা কিন্তু আমি দেখাই দিব, এবং বিগত বৎসরে এখান থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে কি কি প্রশ্ন আসছে সেটাও তোমাদের এখানে আলোচনা করে দিব আমি। তো দেখো এবার টাইপ ওয়ানে কি আছে, আদর্শ গ্যাস ও গ্যাসের সূত্রাবলী। এখন আদর্শ গ্যাসটা কি আসলে? আদর্শ গ্যাস হচ্ছে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র, যে গ্যাস সমূহ মেনে চলবে তাদেরকে আমরা কি বলবো? আদর্শ গ্যাস বলবো। তো এখান থেকে বেশিরভাগ সময় যে প্রশ্নটা চলে আসে সেটা কি, বাস্তব গ্যাস সমূহ কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবা তোমরা। বাস্তব গ্যাস সমূহ, গ্যাস সমূহ কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, গ্যাসের মতো আচরণ করবে। তো এটা অ্যান্সার কি হবে? তো এটা কিন্তু প্রায় সময় এডমিশন টেস্টে তোমাদের চলে আসছে, বাস্তব গ্যাস সমূহ কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। বলে ফেলো দেখি এটার অ্যান্সার কি হবে। এটা অ্যান্সার হবে নিম্নচাপ ও নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায়, উচ্চ তাপমাত্রায়। অর্থাৎ বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের মতো কখন আচরণ করবে? নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায়। এবার দেখো আদর্শ গ্যাসের যে বৈশিষ্ট্য সমূহ আছে, এখান থেকে তোমাদের কি কি লাগবে। আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে, আদর্শ গ্যাস সমূহ সকল তাপমাত্রা ও চাপে পিভি ইকুয়াল এনআরটি সমীকরণ মেনে চলবে। কিন্তু আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে কোন সূত্র মেনে চলবে? পিভি ইকুয়াল এনআরটি সমীকরণ মেনে চলবে। এবার দেখো দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা কি, বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য সমূহ? আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য সমূহ। তো দেখো এখানে স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের ওপর নির্ভরশীল নয়। তোমরা কিন্তু এই বৈশিষ্ট্যটা মনে রাখবা। অর্থাৎ আদর্শ গ্যাসের যে বৈশিষ্ট্য আছে, প্রথম বৈশিষ্ট্য কি বললাম? সকল তাপমাত্রা ও চাপে পিভি ইকুয়াল এনআরটি সমীকরণটি মেনে চলবে। আর দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা কি, স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কার উপর নির্ভরশীল নয়? আয়তনের উপর নির্ভরশীল নয়। আরেকটা এখান থেকে মনে রাখবা বৈশিষ্ট্য, সেটা কি, আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে, অর্থাৎ আদর্শ গ্যাসের
অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকবে না। অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকবে না। তাহলে দেখো, এখান থেকে আমি তোমাদেরকে কি কি পড়াইলাম এতক্ষণ পর্যন্ত। আদর্শ গ্যাস কাকে বলে এটা জাস্ট এমনিতেই মনে রাখবা, এটা জানো তোমরা। বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র সমূহ যে গ্যাস সমূহ মেনে চলবে তাদেরকে আমরা কি বলবো? আদর্শ গ্যাস বলবো। আর বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে এটা খুব ভালো করে মাথায় রাখবা, নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা। তারপর আদর্শ গ্যাসের যে বৈশিষ্ট্য তিনটা লিখে দিয়েছি, অবশ্যই খুব ভালো করে মাথায় রাখবা এগুলো। সকল তাপমাত্রা ও চাপে পিভি ইকুয়াল এনআরটি সমীকরণ মেনে চলবে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য বললাম, স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কার উপর নির্ভরশীল নয়? আয়তনের উপর নির্ভরশীল নয়। আর আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে কি থাকবে না? আকর্ষণ বা বিকর্ষণ থাকবে না। এরপর তোমাদের যেটা আছে গ্যাসের চলরাশি, এই গ্যাসের চলরাশিও কিন্তু মাঝে মাঝেই বিভিন্ন এডমিশন টেস্ট পরীক্ষায় চলে আসে। গ্যাসের চলরাশিগুলো কি কি? এই গ্যাসের চলরাশিগুলো কি কি? চাপ, তাপমাত্রা ও আয়তন। তাহলে এটা খাতায় লিখে ফেলো তোমরা। ক্লাস করার সময় কিন্তু অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, এবং তোমাদেরকে এগুলো পিডিএফ আকারে আবার দেয়া হবে, কিন্তু নোটগুলো, হ্যান্ড নোটগুলো অবশ্যই পিডিএফ আকারে তোমাদেরকে দেয়া হবে। তাহলে গ্যাসের চলরাশি কয়টা? তিনটা। কি কি? চাপ, তাপমাত্রা ও আয়তন। এরপর দেখো, এখানে গ্যাসের সূত্রাবলীর মধ্যে কি কি পড়বো আমরা? বয়েলের সূত্র। বয়েলের সূত্র তো দেখো, বয়েলের সূত্রটা কি ছিল এটা তো জানোই। ভি সমানুপাতিক 1/p। ভি সমানুপাতিক 1/p। এই জায়গায় স্থিরকে তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির। তাহলে এটা কি বলা যাবে? স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার চাপের কি হবে? ব্যস্তানুপাতিক হবে। তো বয়েলের সূত্রটা থেকে আমরা কি লিখতে পারি? P1 V1 ইকুয়াল P2 V2। এটা তোমরা অবশ্যই মার্ক করে রাখবা। এরপর বয়েলের সূত্রে কিছু গ্রাফ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এবং গ্রাফগুলো কিভাবে হবে সেটাও কিন্তু দেখাই দিব তোমাদেরকে। দেখো এবার বয়েলের সূত্রের গ্রাফ সমূহ। বয়েলের সূত্রের গ্রাফ দেখো, এখানে যদি তোমাদের ই থাকে এবং ভি, তারপর এটা, এখন এটা পি বনাম ভি এর গ্রাফ কি রকম হবে? এটা কিন্তু প্রায় এডমিশন টেস্ট পরীক্ষাতে প্রায় সময় চলে আসে। তো দেখো পি বনাম ভি এর গ্রাফটা কি রকম হবে? পি বনাম ভি এর গ্রাফটা আমি এখানে আগে আর্ট করে দিয়েছি তোমাদেরকে। এটা কি হবে? আয়তকার অধিবৃত্তাকার, আয়তকার বৃত্তাকার। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসো এবং এগুলো নোট করে নাও। এখন দেখো এটা আয়তকার অধিবৃত্তাকার কিভাবে বুঝবা তোমরা সেটা আমি দেখাই দিচ্ছি। দেখো বয়েলের সূত্র অনুযায়ী কি জানি আমরা? পিভি ইকুয়াল কে জানি, পিভি ইকুয়াল কে। এখন পিটা কোন অক্ষ বরাবর? পিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এবং ভিটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। আর এদিকে আমরা কি দিব? কে। কে যেটা আছে কে। এখন এটাকে একটু সাজাই লিখি। এক্স ওয়াই ইকুয়াল কি লেখা যাবে? কে। যদি এক্স ওয়াই ইকুয়াল কে হয় তাহলে সেটা কি হবে? আয়তকার অধিবৃত্তাকার হবে। এবার দেখো আরেকটা যে গ্রাফ আছে সেটা দেখাই দিচ্ছি। পি বনাম 1/ভি এর লেখ। দেখো এইটা কি রকম হবে? এই গ্রাফটা কি রকম হবে? তো দেখো এটা আমরা কি লিখতে পারবো? পিভি ইকুয়াল কে, এটা তো বয়েলের সূত্র অনুযায়ী জানি। এই যে এই সূত্রটা থেকে আমরা কি লিখতে পারবো? পিভি ইকুয়াল কে লেখা যাবে কিন্তু। তাহলে দেখো পিটা কোন অক্ষ বরাবর? পিটা হলো ওয়াই অক্ষ বরাবর, এবং এই ভিটাকে, সরি,
দেখো এখন ভি এখানে কি আছে, 1/v আছে, তাহলে 1/v করে নাও, এটা কে ইন্টু 1/v। তাহলে পিটা কোন অক্ষ বরাবর, পিটা হলো ওয়াই অক্ষ বরাবর, আর কেটাকে এখানে ধ্রুবক হিসাবে এম ধরো, কি ধরবা, এম ধরবা। এবং এখানে 1/v এটা কোন অক্ষ বরাবর, দেখো এটা কিন্তু এক্স অক্ষ বরাবর। তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স, ওয়াই ইকুয়াল এম এক্স হলে সেটা কি হবে, সেটা হবে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। অর্থাৎ পি বনাম 1/v এর গ্রাফটা কিরকম হবে, মূল বিন্দুগামী সরলরেখা। তারপর দেখো নেক্সট আরেকটা গ্রাফ দেখা যাক এখানে, পিভি বনাম পি। দেখো পিভি বনাম পি এর গ্রাফটা কি রকম হবে, এটা আসলে পিভি বনাম পি এর গ্রাফ। এখানে দেখো পিভি ইকুয়াল, আমরা কি জানি বয়েলের সূত্র অনুযায়ী কে জানি, পিভি ইকুয়াল কে। তাহলে এখানে পিভিটা কোন অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর। তাহলে এটা ওয়াই ইকুয়াল কি লিখতে পারবো আমরা, কে লিখতে পারবো, ওয়াই ইকুয়াল কে। যদি এইরকম হয় ওয়াই ইকুয়াল কে, তাহলে সেটা কি হবে, এক্স অক্ষের সমান্তরাল। কোন অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এটা এক্স অক্ষের সমান্তরাল করে দাও, তাহলেই হয়ে যাবে। এবার তাহলে বলো পিভি আর এখানে পি। দেখো পিভি বনাম পি এর গ্রাফটা কি রকম হবে, তাহলে এটা তোমরা কমেন্টে জানাই দিও। দেখো তাও আমি বলে দিচ্ছি পিভি বনাম পি এর গ্রাফটা কি রকম হবে। এখন দেখো পিভি ইকুয়াল, আমরা বয়েলের সূত্র অনুযায়ী কি জানি, কে জানি, পিভি ইকুয়াল কে। তাহলে পিভিটা কোন অক্ষ সাপেক্ষে আছে, ওয়াই অক্ষ, ওয়াই ইকুয়াল কি লেখা যাবে, কে লেখা যাবে। তাহলে এটা কি হবে, দেখো আগেরটার মতোই, কিন্তু হুবহু আগেরটার মতোই। অর্থাৎ এটা কি হবে, এক্স অক্ষের সমান্তরাল, এটা কি হবে, এক্স অক্ষের সমান্তরাল। এবার দেখো আরেকটা লেখ দেখা যাক এখানে, লগ পি বনাম লগ ভি। দেখো তোমরা যারা এবার এইচএসসি শেষ করছো অনেকেরই কিন্তু এই লেখগুলোতে সমস্যা থেকেই যায়, এবং এই লেখগুলো থেকে কিন্তু মাঝে মাঝে এডমিশন টেস্টে দুই একটা প্রশ্ন চলে আসে। এই জন্য অবশ্যই এই লেখগুলো তোমরা মনে রাখবা। কিন্তু দেখো এটা দিয়ে আছে লগ পি বনাম লগ ভি এর গ্রাফটা কি রকম হবে। এখন দেখো এটা কিভাবে করব আমরা, পিভি ইকুয়াল কি লেখা যাবে, কে লেখা যাবে। এখন উভয় দিকে তো লগ আছে, তাহলে কি করব আমরা এখন, আমরা এটাকে লগ দ্বারা গুণ করে দিব উভয় পক্ষে। তাহলে এখানে লেখা যাবে লগ পিভি ইকুয়াল লগ কে লেখা যাবে। দেখো এই যে ইনটু আছে, ইনটু থাকলে কি করা যায়, লগের ক্ষেত্রে প্লাস করা যায়। তাহলে এখানে আমরা দিয়ে দেই, দেখো লগ পি প্লাস লগ ভি ইকুয়াল কি লেখা যাবে, লগ কে লেখা যাবে। তাহলে এখানে আমরা এখন কি লিখতে পারবো, লগ পি ইকুয়াল মাইনাস লগ ভি, এটাকে এদিকে সাইড চেঞ্জ করে দিলে কি হবে, মাইনাস হবে, প্লাস লগ কে। এখন দেখো এখানে যেটা পাইলাম, লগ পি ইকুয়াল মাইনাস লগ ভি প্লাস লগ কে। তাহলে এটাকে ইকুয়েশনে কি ফেলা যাবে, এটা হবে মাইনাস ওয়াই ইকুয়াল, লগ পিটা কোন অক্ষ বরাবর, ওয়াই ইকুয়াল লগ ভিটা কোন অক্ষ বরাবর, লগ ভিটা হলো এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তাহলে ওয়াই ইকুয়াল কি লেখা যাবে, মাইনাস এম এক্স প্লাস সি। যদি মাইনাস এম এক্স প্লাস সি হয় তাহলে কি হবে, তাহলে সেটা হবে ওয়াই অক্ষ থেকে নিম্নগামী, ওয়াই অক্ষ থেকে কি হবে, নিম্নগামী এক্স অক্ষের সাথে এভাবে লেগে যাবে। তাহলে এটা ঢাল, এটা ঢালের মান কিন্তু মাঝে মাঝে চলে আসে, অর্থাৎ লগ পি বনাম লগ ভি এর স্লোপ বা ঢালের মান কত হবে। যেহেতু এটা নিম্নগামী হবে গ্রাফটা, তাই এর ঢালের মানটা কি হবে, -1, ঢালের মানটা হবে -1। তারপর দেখো লগ পি বনাম লগ 1/v এটার লেখ, অর্থাৎ লগ পি বনাম লগ 1/v এটার লেখটা কি রকম হবে। তাহলে দেখো এটার লেখ আমরা কিভাবে করব, আগের গুলোর মতোই সেম। এখানে পিভি ইকুয়াল কি লেখা যাবে, কে লেখা যাবে, যেহেতু 1/v আছে তাহলে কি করব, পি ইকুয়াল 1/v ইন্টু কে দিব। এখন উভয় পাশে কি করো, লগ নিয়ে আসো। তাহলে লগ পি ইকুয়াল লগ, আমি একবারেই করে দিচ্ছি এখানে,
লগ 1/v প্লাস লগ কে এটা লেখা যাবে। তাহলে দেখো লগ পিটা কোন অক্ষ বরাবর আছে, লগ পিটা আছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই ইকুয়াল কি লেখা যাবে, লগ ভি ইকুয়াল 1/v ইকুয়াল লেখা যাবে mx, কারণ লগ 1/v টা কোন অক্ষ বরাবর আছে, এক্স অক্ষ বরাবর, এবং এটা লগ কে কে কি লেখা যাবে, সি লেখা যাবে। তাহলে ওয়াই ইকুয়াল mx প্লাস সি, এটা কি হবে এখন, তাহলে এটা হবে ওয়াই অক্ষ থেকে ঊর্ধ্বগামী, ওয়াই অক্ষ থেকে কি হবে, ঊর্ধ্বগামী হবে লেখটা। তাহলে এবার দেখো আরো দুই একটা গ্রাফ তোমাদেরকে এখান থেকে দেখাই দিচ্ছে, এগুলো কিন্তু মাঝে মাঝেই পরীক্ষায় চলে আসে। দেখো এই লেখটা দিয়ে তোমাদের কিন্তু এখানে অপশন এইভাবে দিতে পারে, পি থ্রি লেস দেন পি টু লেস দেন পি ওয়ান, অথবা পি থ্রি লেস দেন পি টু লেস দেন পি ওয়ান, তারপর পি থ্রি গ্রেটার দেন পি টু গ্রেটার দেন পি ওয়ান, পি থ্রি গ্রেটার দেন পি টু গ্রেটার দেন পি ওয়ান। এখন দেখো এখানে তোমাদের চারটা অপশন নিয়ে নিচ্ছি, তার মধ্যে দুইটা ভুল আর দুইটা ঠিক আছে। এখন তোমাদের যদি এখানে এই দুইটা অপশন দিয়ে বলে যে কোনটি ঠিক বা কোনটি ভুল, তাহলে তোমরা কিভাবে করবা, সেটা আগে তোমাদেরকে এখানে যেটা করতে হবে, পি বনাম ভি এর যে লেখটা আছে এটাকে কি করতে হবে, এখানে আগে মানগুলো বসাই নেই, টি থ্রি টি টু আর টি ওয়ান। এখন পি অথবা ভি এর মধ্যে যে কোনো একটাকে তোমাদেরকে স্থির ধরতে হবে, কি ধরতে হবে, স্থির। তো আমরা এখানে ভিটাকে কি করলাম, স্থির ধরলাম, এখানে ভিটাকে স্থির। তাহলে এখন এইভাবে এটা হলো পি থ্রি পি টু আর এটা হচ্ছে পি ওয়ান। এখন দেখো এটা আমরা কিভাবে করব, দেখো আদর্শ গ্যাসের যে সূত্র সেটা কি জানি, পিভি ইকুয়াল এন আর টি, পিভি ইকুয়াল কি জানি, এন আর টি জানি। তাহলে দেখো এখান থেকে আমরা যদি ভিটাকে স্থির ধরি তাহলে পি সমানুপাতিক কি লেখা যাবে, টি লেখা যাবে। অর্থাৎ পি বাড়লে কি বাড়বে, টিও বাড়বে, অর্থাৎ চাপ বাড়লে তাপমাত্রাও কি হবে, বৃদ্ধি পাবে এখানে। তাহলে এখান থেকে তোমরা কোনটা ঠিক দেখতেছো, এখান থেকে ঠিক হলো এটা পি থ্রি গ্রেটার দেন পি টু গ্রেটার দেন পি ওয়ান। আর এখান থেকে কোনটা ঠিক হবে, এখান থেকে যেহেতু চাপ বাড়লে কি বাড়বে, তাপমাত্রাও বাড়বে, তাহলে এখান থেকে এটা ঠিক, টি থ্রি গ্রেটার দেন টি টু গ্রেটার দেন টি ওয়ান। এবার দেখো সেম আরেকটি ওইরকম গ্রাফ দেখা যাক এখানে। ই বনাম 1/v। তো আগেরটাকে কি করছিলাম, ওয়ান ভিটাকে স্থির ধরে নিয়েছিলাম। তো এখানেও তোমরা যে কোনো একটা রাশিকে কি করবা, স্থির ধরবা। তো এখানে আবার ওই 1/vটাকেই কি করলাম, স্থির ধরলাম। স্থির ধরলে এখানে কি হবে, দাগগুলো দিয়ে দাও, টি ওয়ান টি টু টি থ্রি। তাহলে পি ওয়ান পি টু পি থ্রি। তাহলে বলো দেখি কি, চাপ বাড়লে কি বাড়বে, তাপমাত্রাও বাড়বে। তাহলে এটা কি হবে, পি ওয়ান গ্রেটার দেন পি টু গ্রেটার দেন পি থ্রি। তাহলে টি এর ক্ষেত্রে কি হবে, টি ওয়ান গ্রেটার দেন টি টু গ্রেটার দেন টি থ্রি।
অর্থাৎ আগে যে সূত্রটা বসেছিলাম কি পিভি ইকুয়াল এনআরটি। তো পিভি এখানে 1/ভিটাকে কি ধরছি, ধ্রুবক ধরে নিছি। যদি ধ্রুবক ধরো তাহলে কি হবে, পি সমানুপাতিক পি হবে, অর্থাৎ চাপ বাড়লে কি বাড়বে, তাপমাত্রাও বৃদ্ধি পাবে। তো আশা করি তোমাদের এখান থেকে লেকে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা যদি এই লেখগুলো ভালো করে করো তো দেখবা এখান থেকেই কিন্তু প্রায় অনেক ভার্সিটিতে কি আসে, এডমিশন টেস্টে দুই একটা লেখ দিয়ে দেয়। তো লেখগুলো এই জন্যই তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝে পড়বা। তো দেখো এবার আমি তোমাদেরকে যেটা পড়াবো, বয়েলের সূত্রে যা যা ছিল তাদের কিন্তু একদম পড়িয়ে দিয়েছি তোমাদের এখান থেকে। তো এবার দেখো এখানে যেটা আছে চার্লসের সূত্র, চার্লসের সূত্র, এখান থেকে জাস্ট সূত্রগুলো কিন্তু তোমরা মনে রাখবা, কারণ এগুলো থেকে সম্পর্কগুলো মাঝে মাঝে কি আসে, পরীক্ষায় চলে আসে। তো তার আগে দেখো এবার যারা তোমরা এইচএসসি 25 ব্যাচ, অর্থাৎ এইচএসসি যারা পরীক্ষা দিলা, তোমাদের টার্গেট যাদের ঢাকা ভার্সিটি, তাদের জন্য কিন্তু আমাদের ডিউর টার্গেট 0.4 এই ব্যাচটি চালু রয়েছে। এবং যারা তোমরা সেকেন্ড টাইমার আসছো জেএসটি তে পরীক্ষা দিবা, তাদের জন্য জেএসটি আইসিইউ, অনেক সুন্দর নাম, জেএসটি আইসিইউ 0.4 এই ব্যাচটি কিন্তু চালু রয়েছে। এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে তোমাদেরকে কি করতে হবে, আমাদের পাঠশালা ইউটিউব অথবা ফেসবুক যে পেজটা আছে, এখানে তোমরা এডমিনের সাথে কথা বলতে পারো, অথবা এই নাম্বারে নক করতে পারো হোয়াটসঅ্যাপে। তো এবার দেখো চার্লসের যে সূত্রটা আছে, তোমরা অবশ্যই এখান থেকে কি মনে রাখবা, সম্পর্কগুলো মনে রাখবা। দেখো চার্লসের সূত্রটা কি, ভি সমানুপাতিক টি, অর্থাৎ এখানে স্থির কে থাকবে, যে চলরাশিগুলো লিখছিলাম, এখানে গ্যাসের চলরাশি কি কি লিখছিলাম বলো দেখি। এখানে লিখছিলাম কি, তাপ, মাত্রা, চাপ এবং আয়তন। এখানে কি আছে, দুইটা আছে, ভি সমানুপাতিক টি আছে, তাহলে কে স্থির থাকবে, পি স্থির থাকবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো, ভি ইকুয়াল কে টি। অর্থাৎ এটা যদি আমরা এখন লিখি, ভি বাই টি ইকুয়াল কি লেখা যাবে, কে লেখা যাবে, অর্থাৎ ভি1 টি1 ইকুয়াল ভি2 টি2। তোমাদের কিন্তু এগুলো অতটা লাগবে না, তোমাদের জাস্ট লাগবে এখান থেকে এই সম্পর্কটা। এই সম্পর্ক অবশ্যই মাথায় রাখবা, ভি সমানুপাতিক টি, অর্থাৎ এখানে কোনো গ্যাসের চাপ যদি স্থির থাকে তাহলে তার আয়তন তাপমাত্রার, পরম তাপমাত্রার কি হবে, সমানুপাতিক হবে। এবার দেখো বয়েল এবং চার্লসের যে সমন্বয় সূত্রটা আছে, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবা, কারণ এখান থেকে মাঝে মাঝে ম্যাথ চলে আসবে। এবং তোমাদের এই ম্যাথগুলো কিভাবে তোমরা শর্টকাটে করবা ক্যালকুলেটর ছাড়া, এখন যেহেতু তোমাদের ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে হবে, তাই ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথ করবা সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিব এখানে। তো দেখো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। এখন দেখো বয়েলের সূত্রটা কি পড়ছিলাম আমরা, বয়েলের সূত্র পড়ছিলাম কি, পি সমানুপাতিক 1/ভি। এবং চার্লসের সূত্রটা কি পড়লাম, ভি সমানুপাতিক টি। তাহলে এটাকে একটু ইয়া করে দাও, ভি, আর এটাকে দাও পি। তাহলে ভি সমানুপাতিক 1/পি, আর চার্লসের সূত্রটা কি, ভি সমানুপাতিক টি। তাহলে দেখো এখন কি লেখা যাবে এখান থেকে, ভি সমানুপাতিক টি পি। তাহলে পিভি ইকুয়াল কে টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো পিভি ডিভাইডেড কে ইকুয়াল, সরি, পিভি ডিভাইডেড টি ইকুয়াল কে। তাহলে এই সূত্র থেকে আমরা এখন কি লিখতে পারবো, পি1 ভি1 ডিভাইডেড টি1 ইকুয়াল পি2 ভি2 ডিভাইডেড টি2। এবার দেখো এখানে যেটা পড়বো চাপীয় সূত্র। এই চাপীয় সূত্রটা কে দিয়েছে, চাপীয় সূত্র, চাপীয় সূত্রটা দিয়েছে বিজ্ঞানী রেনু, নামটা অবশ্যই মাথায় রাখবা, বিজ্ঞানী রেনু। চাপীয় সূত্রটা কে দিয়েছে, বিজ্ঞানী রেনু। চাপীয় সূত্রটা কি তাহলে, পি সমানুপাতিক টি। দেখো আগে যেটা পড়ছিলাম, এখানে ভি সমানুপাতিক টি, এখানে কি স্থির ছিল, চাপ স্থির ছিল। আর এখানে চাপীয় সূত্রতে পি সমানুপাতিক টি, তাহলে স্থির কে থাকবে, স্থির থাকবে এখানে ভি। তাহলে পি সমানুপাতিক টি কে আমরা কি লিখতে পারবো এখানে, পি1 ডিভাইডেড টি1 ইকুয়াল পি2 ডিভাইডেড টি2। তোমরা কিন্তু এই সম্পর্কগুলো খুব ভালো করে মনে রাখবা। তো দেখো এবার আদর্শ গ্যাসের যে সূত্র, আদর্শ গ্যাসের সূত্রটা কি, তোমাদের কিন্তু শুরুতেই পড়াই দিছে, এটা আদর্শ গ্যাসের
সূত্র, এই আদর্শ গ্যাসের সূত্রটা হলো পিভি ইকুয়াল এন আর টি। পিভি ইকুয়াল এন আর টি। এখান থেকে আর যেটা আছে এই আর এর মানটা কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ মনে রাখবা, কারণ এটা দিয়ে কিন্তু মাঝে মাঝে এমসিকিউতে চলে আসে। এটা তিনটা মান আছে, এই তিনটা মান আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি, অবশ্যই খাতায় নোট করে নাও। আর ইকুয়াল 8.314 পার মোল। দেখো আর এর মান যেটা লিখলাম এখানে 8.314 জুল পার কেলভিন পার মোল, এটা কোন এককে? এসআই এককে। এটা খুব ভালো করে মনে রাখবা, কারণ এটা দিয়ে কিন্তু তোমরা ইন্টারমিডিয়েটে অনেক ম্যাথও করছো। আরেকটা যে মান মনে রাখবা এখান থেকে, সেটা হলো লিটার অ্যাটমসফিয়ার এককে, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা কোন এককে? এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে। আরেকটা এখানে মান আছে, সেটা হলো সিজিএস একক। সিজিএস এককে কি হবে মানটা? 8.31 ইন্টু 10⁻7 আর্ক পার মোল পার কেলভিন। এটা হলো সিজিএস এককে। আরেকটা যে মান আছে এখানে, সেটা হলো ক্যালোরি এককে। এখন ক্যালোরি এককে কি হবে এখানে? 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল। এটা কোন এককে? এটা হচ্ছে ক্যালোরি এককে। ক্যালোরি এককে। দেখো এই যে আরটা কি? আরটা কি এখানে? আরটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এই মোলার গ্যাস ধ্রুবকের যে মানগুলো আছে, আর ইকুয়াল কি লিখলাম? 8.314 জুল পার কেলভিন পার মোল। এটা কোন এককে? এসআই এককে। এটা অবশ্যই তোমরা মুখস্থ রাখবা, এই মানটা একক সহ মুখস্থ রাখবা, কিন্তু এগুলো একক সহ। আমি এখানে যে দুটো স্টার দিয়ে দিলাম, এই দুইটা স্টার একক সহ মনে রাখবা এটা। এখন দেখো আর ইকুয়াল আরেকটা কি লিখছি? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা কি? লিটার অ্যাটমসফিয়ার এককে। তারপর যেটা আছে আর ইকুয়াল 8.31 ইন্টু 10⁻7, এটা হলো আর্ক পার মোল পার কেলভিন। এটা হলো সিজিএস এককে। এরপর যেটা লিখছি তোমাদের এখানে, আর ইকুয়াল 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। এটা কোন এককে? ক্যালোরি এককে। এবার দেখো আমরা যেটা পড়বো গ্যাসের ঘনত্বের সমীকরণ। দেখো বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে আমরা যেটা লিখছিলাম, সেটা কি লিখছিলাম? P1V1 ডিভাইডেড T1 ইকুয়াল P2V2 ডিভাইডেড T2। তো দেখো এখানে ঘনত্বের সাথে চাপের সম্পর্ক কি, ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক কি, এটা অবশ্যই এখান থেকে মাথায় রাখবা তোমরা। তাহলে এটা যদি করি আমরা, কি এখানে লেখা যাবে? P1 ডিভাইডেড T1 into m divided rho 1 p2 divided t2 m rho 2। অর্থাৎ রো ইকুয়াল আমরা কি জানি? রো ইকুয়াল ঘনত্ব ইকুয়াল জানি m বাই ভি। তাহলে ভি ইকুয়াল কি লেখা যাবে? m বাই রো লেখা যাবে। তো এখানে এই জন্য v1 ইকুয়াল লিখলাম m বাই রো 1 এবং v2 ইকুয়াল লিখলাম m বাই রো 2। তাহলে দেখো এটা কি আসবে? এটা এখন আমি উল্টাই দিলাম, এখানে রো 1 T1 ডিভাইডেড P1, আর এখানে হলো রো 2 T2 ডিভাইডেড P2। তো এখান থেকে তোমরা কি মনে রাখবা? কথা হচ্ছে এটা, এখান থেকে মনে রাখবা রো এর সাথে চাপের সম্পর্ক কি। অর্থাৎ রো এর সাথে চাপের সম্পর্ক কি? সমানুপাতিক। রো এর সাথে চাপের সম্পর্ক হলো সমানুপাতিক। আর রো এর সাথে তাপমাত্রার সম্পর্ক কি? রো এর সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এই দুইটা সম্পর্ক অবশ্যই খুব ভালো করে মনে রাখবা। অর্থাৎ রো এর সাথে, অর্থাৎ তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক সমানুপাতিক, এবং ঘনত্বের সাথে ঘনত্বের সাথে চাপের সম্পর্কটা কি হবে? সমানুপাতিক হবে, এবং ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্কটা কি হবে? ব্যস্তানুপাতিক হবে। দেখো এবার এসটিপিতে বায়ুর ঘনত্ব কি, এটা কিন্তু একদম মুখস্থ রাখবা। এসটিপিতে বায়ুর ঘনত্ব, বায়ুর ঘনত্ব, এসটিপিতে বায়ুর ঘনত্ব কত? 1.29
কেজি মিটার পার কিউব। অর্থাৎ ঘনত্বের একক কি, এখান থেকে দেখো ঘনত্বের এককও কিন্তু হয়ে যাচ্ছে কেজি মিটার পার কিউব। অর্থাৎ এসটিপিতে বায়ুর ঘনত্ব কত, 1.293 কেজি মিটার পার কিউব। তারপর দেখো এসটিপিতে বায়ুর চাপ, এসটিপিতে বায়ুর চাপ কত, এই দুটো অবশ্যই তোমরা কি মুখস্থ রাখবা। বায়ুর চাপ কত এসটিপিতে, 1.013 10⁵ প্যাসকেল, 10⁵ এটা 5 প্যাসকেল। অথবা এখানে একক হিসাবে তোমরা লিখতে পারো কি আরেকটা, নিউটন পার মিটার স্কয়ার, এটাও কিন্তু লিখতে পারো একক হিসাবে। তারপর দেখো এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন কি হবে, সমান হবে। এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন সমান, এটা এগুলো নোট করে নাও। এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন সমান এবং তা কত হবে, 22.4 লিটার, 22.4 লিটার। এরপর দেখো এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন কত হবে, এস এ টি পি তে গ্যাসের মোলার আয়তন কি হবে, মোলার আয়তন হবে এখানে 24.789 লিটার। তো দেখো এখান থেকে তোমাদের আরেকটা যে টপিকস আছে সেটা কি, সেটা হলো হ্রদের গভীরতা নির্ণয় করো বা হ্রদের আয়তন নির্ণয় করো বা এখানে চাপ বা ঘনত্ব নির্ণয় করতে বলতে পারে। তো এটা কিভাবে করবা, কোন সূত্র দিয়ে করবা সেটাও দেখাই দিব, এবং এটার যে ম্যাথ গুলো থাকে কিভাবে তোমরা সবচেয়ে কম সময়ে করতে পারো সেটাও কিন্তু আমি দেখাই দিব। এই যে হ্রদের গভীরতার যে ম্যাথ গুলো আছে সব থেকে এই ইজি উপায়ে দেখাই দিব, এবং ক্যালকুলেটর ছাড়া কিভাবে তোমরা করতে পারো সেটাও কিন্তু আমি এখানে বুঝাই দিব তোমাদের। এটা করার জন্য কোনো ক্যালকুলেটর লাগবে না, এটা ইন্টারমিডিয়েটে তোমরা করতে অনেক বড়, এবং ক্যালকুলেটর ছাড়া কিন্তু কেউই করতে পারতো না। তো এডমিশন টেস্টে যেহেতু ক্যালকুলেটর নাই, তাই তোমরা এটা কিভাবে করবা, কত কম সময়ে করবা সেটা কিন্তু আমি এখানে বুঝাই দিব। তো দেখো এখানে হ্রদের ক্ষেত্রে কি, বয়েলের সূত্রটা আমরা কি পড়ছি, বয়েলের সূত্রটা পড়ছি P1 V1 = P2 V2। তো দেখো এটা যদি একটা হ্রদ হয় তাহলে এখানে কি করবা, এটাকে P2 V2 ধরলাম আর নিচে তলদেশেরটাকে P1 V1 ধরলাম। তো এটা পুরাটাই পানি পূর্ণ ধরলাম। তো এখানে নিচের দিকে যখন আসবে তখন কি আলাদা একটা চাপ থাকবে, তাহলে P1 কি লেখা যাবে, P1 লেখা যাবে P2 প্লাস পি। এই P2টা কি, P2টা হচ্ছে বায়ুমণ্ডলীয় যে চাপ, সেটা একটু আগে যেটা পড়াইলাম তোমাদেরকে, 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার, এটার মান কিন্তু হচ্ছে P2। তাহলে দেখো এখন এই পি ইকুয়াল কি লেখা যাবে, এখানে P1 P2 প্লাস এইচ রো জি। এখন দেখো এখানে মান বসায় দাও তোমরা, তাহলেই হয়ে যাচ্ছে, অর্থাৎ P2 প্লাস এইচ রো জি ইন্টু V1, তারপর P2 ইকুয়াল V2। এখন কথা হচ্ছে যদি এখানে আয়তন না দিয়ে ব্যাসার্ধ দেয়, আয়তন না দিয়ে ব্যাসার্ধ দেয় তখন কি করবা, তখন হবে V ইকুয়াল 4/3 পাই আর কিউব, V ইকুয়াল 4/3 পাই আর কিউব। আর যদি ব্যাস দেয়া থাকে তখন কি করবা, ব্যাস দেয়া থাকলে লিখবা 4/3 পাই D/2 কিউব। তারপর দেখো এখানে আরেকটা যে সূত্র লাগবে তোমাদের সেটা হলো মূল সংখ্যা নির্ণয়। কোন সূত্র লাগবে, মূল সংখ্যা। তো মূল সংখ্যার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, n ইকুয়াল W/m। এখানে W দ্বারা কি বোঝাবে, W দ্বারা বোঝাবে অণু বা পরমাণুর ভর, এবং m দ্বারা কি বোঝাবে, আণবিক ভর বোঝাবে। তারপর এটা ইকুয়াল কি লেখা যাবে, V ডিভাইডেড 22.4। তারপর এটা ইকুয়াল কি লেখা যাবে, এখন n হলো অণুর সংখ্যা এবং na হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। তারপর এখন দেখো PV ডিভাইডেড RT, আর এখানে লেখা যাবে SV। অর্থাৎ মূল সংখ্যা ইকুয়াল, এখানে যে সূত্রটা লিখে দিলাম তোমাদেরকে এটা অবশ্যই নোট করে নাও, কারণ এখান থেকে মাঝে মাঝে কিন্তু এমসিকিউ চলে আসে, মূল সংখ্যা বের করো বা আয়তন বের করো বা এখানে অণুর সংখ্যা বের করো বা চাপ বের করো, এগুলো কিন্তু দিয়ে দেয় মাঝে মাঝেই। তো এখান থেকে এই সূত্রটা খুব ভালো করে তোমরা
মাথায় রাখবা। তো দেখো, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিলা এবার, তোমরা ভাবতেছো কিভাবে পড়বো কিভাবে না পড়বো, এখন পড়াটা গুছাই নিতে পারতেছি না, তাদের জন্যই কিন্তু আমাদের ডিইউ টার্গেট 0.4। এখানে কারা কারা ক্লাস নিবে, তোমাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বড় ভাইরা আছে তারাই কিন্তু এখানে ক্লাস নিবে, শুধু বড় ভাই না, এখানে আপুরাও কিন্তু ক্লাস নিবে। তো দেখো এখানে তারপর যেটা আছে জিএসটি আইসিইউ 0.4। এখন জিএসটি আইসিইউ কেন রাখা হয়েছে, যারা সেকেন্ড টাইমার আছে তারা এমনিতেই মৃত, এই জন্য কিন্তু আইসিইউ, তোমাদেরকে আইসিইউ থেকে কিভাবে তোলা যায় সেজন্য এই ব্যাচটা জিএসটি আইসিইউ। এখানে তোমাদের পড়াগুলো একদম গুছাই দেওয়া হবে খুব অল্প সময়ের মধ্যেই, যেন তোমরা বারবার রিভিশন করতে পারো। তো এখানে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে কি করবা, আমাদের পাঠশালা ইউটিউব অথবা ফেসবুকে যে পেজ আছে এখানে তোমরা মেসেজ করতে পারো, অ্যাডমিন প্যানেল থেকে তোমাদের সাথে কথা বলা হবে, অথবা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে এই নাম্বারেও তোমরা মেসেজ করতে পারো, আমাদের অ্যাডমিন তোমাদের সাথে কথা বলে নিবে। তোমাদের যা যা সাহায্য দরকার তোমরা কথা বললেই জানতে পারবা, এবং কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য তোমরা শুনে নিতে পারবা। দেখো এবার বোর্ডে একটি ম্যাথ নিয়েছি এখানে, এটা কিভাবে করবা তোমরা। কোনো একটি হ্রদের তলদেশ থেকে পানি উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদ 5 গুণ হয়। বায়ুমণ্ডলের চাপ এবং পানির ঘনত্ব দেয়া আছে। আর বায়ুমণ্ডলের চাপ কত দেওয়া আছে, 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, এবং পানির ঘনত্ব দেওয়া আছে 10⁵ কেজি পার মিটার কিউব। হলে হ্রদের গভীরতা কত। এখন এই ম্যাথটা তো তোমরা ইন্টারমিডিয়েটে অনেক বড়ভাবে করে আসছো, এখন এডমিশন টেস্টে তো অত টাইম পাবা না, কারণ একটা করে এমসিকিউ দাগানোর জন্য 1 মিনিটেরও কম সময় থাকে। তাহলে কিভাবে করবা, কারণ তোমরা যারা ভাবো পড়াশোনা করতে গেলে প্রতিকূল পরিবেশ আছে, অনুকূল পরিবেশ আসলে পড়াশোনা শুরু করবা, তাদের জন্য পড়াশোনা না আসলে, কারণ অনুকূল পরিবেশে কখনো পড়াশোনা হয় না, এটা কিন্তু মাথায় রাখবা তোমরা। অনুকূল পরিবেশে পড়াশোনা হয় না, পড়াশোনা কখন করতে হবে, প্রতিকূল পরিবেশেই মানায় নিয়ে তোমাদেরকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। এখন প্রতিকূল কেন বললাম, অনেকের হাত ব্যথা থাকে, পা ব্যথা, মাথা ব্যথা, কি করো পড়ো না, কিন্তু এডমিশন টেস্টে যদি এটা করো তাহলে কিন্তু ভাই তোমরা বিশেষভাবে ধরা খাবা, এবং কোনো ভার্সিটিতেই কিন্তু তোমাদের চান্স হবে না। তো দেখো এখানে যে ম্যাথটা নিছি সেটা কিভাবে করবা, কত শর্টকাট উপায় এবং কত কম সময়ে তোমরা করতে পারো সেটা দেখো। এখানে এখানে কি বের করতে বলছে, হ্রদের গভীরতা। তো এখানে কি কি দেয়া আছে, বায়ু বুদবুদ 5 গুণ হয়, এবং বায়ুমণ্ডলের চাপ এবং পানির ঘনত্ব দেয়া আছে। তো দেখো এখানে তোমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবা, এইচ ইকুয়াল n-1 পি ডিভাইডেড রো জি। এখন এখানে এন এর মানটা কত, যত গুণ দেয়া আছে এই গুণের মানটাই কি হবে, এন এর মান হবে। তাহলে এখানে বসাই দাও। তারপর পি এর মান কত, 10⁵ দেয়া আছে এখানে, এবং নিচে দেয়া আছে ঘনত্ব 10⁵, আর এখানে হলো 9.8। তাহলে দেখো এটা ক্যালকুলেশন কিভাবে করবা, 4 × 10⁵, আর এখানে হলো 10⁵ ইন্টু 9.8। তো দেখো এখন এই 10⁵ এটাকে যদি কাটো তাহলে এখানে কি পাবা, 10⁵2 পাবা। তো এখানে এটাকে 10 ধরো, তোমরা কত ধরবা, 10 ধরবা। তো 10 ধরলে এখানে আরেকটা 10 উঠে যায়, তাহলে কি থাকবে, 10 থাকবে এখানে। তো 4×10 কত, 40। এখন এডমিশন টেস্টে যেহেতু ক্যালকুলেটর ইউজ করা নাই, তাই এখানে অ্যান্সার গুলো কিন্তু তোমরা একদম একুরেট যে আসবে সেটা না, লজিক্যালি তোমাদেরকে অ্যান্সার গুলো লিখতে হবে। তাহলে যেহেতু 40 আছে, এখন অপশন গুলো দেখো এখানে 40.82, তারপর হলো 51, 61 এবং 30। এটা কি ঢাকা ভার্সিটিতে 2010 এবং 11 সেশনে আসছিল। তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে 40.82। কত হবে, 40.82। তোমরা কিন্তু এইভাবে শর্টকাট মেথডে যদি ম্যাথগুলো করতে চাও, বা পড়াটা কিভাবে গুছাই নিবা এটা যদি করতে চাও, তাহলে কি করতে হবে, ডিউ টার্গেট 0.4 ব্যাচে এনরোল করতে হবে, অথবা যারা জেএসটিতে পরীক্ষা দিবা সেকেন্ড টাইমার আসছো তাদেরকে জেএসটি আইসিইউ 0.4 ব্যাচে এনরোল করতে হবে। এখন এনরোল করতে কি 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 করতে হবে তোমাদেরকে, তোমরা এই বোর্ডে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করলে আমাদের এডমিন প্যানেল তোমাদের সাথে কথা বলে নিবে। দেখো এবার আমি যে ম্যাটটি দেখাবো তোমাদেরকে সেটা হলো কি, টি তাপমাত্রা 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত বায়ুর চাপ ও আয়তন দ্বিগুণ হয়। চূড়ান্ত তাপমাত্রা কত, এটা কোথায় আসছে, কুয়েটের 9-10 সেশনে চলে আসছে। তো এখানে তোমরা কি করবা, T1টা টি ধরে নিবা, এবং P1টা পি, V1টা ভি ধরে নিবা। তাহলে P2 অর্থাৎ চাপ এবং আয়তন কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। তাহলে P2 ইকুয়াল কি করবা, 2P, এবং V2 ইকুয়াল 2V। তো আমরা বয়েল এবং চার্লসের সমন্বয়ের সূত্র কি জানি, P1 V1 ডিভাইডেড T1 ইকুয়াল P2 V2 ডিভাইডেড কি জানি, T2 জানি। তো এখানে P1 V1 এর এখানে P1 ইকুয়াল কি লেখা যাবে, P লেখা যাবে, এবং V1 ইকুয়াল কি লেখা যাবে, V লেখা যাবে। আর T1 যা ছিল তাই T1 ইকুয়াল P লিখে দাও এখানে, তাহলেই হবে। আর P2 এর মানটা কি, 2P, আর V2 এর মানটা কি হবে, 2V হবে। তাহলে দেখো এখান থেকে কি কি চলে যাবে, V
পিভি চলে যাবে, তাহলে টি টু ইকুয়াল কি লেখা যাবে 40। এটা কিন্তু খুব শর্টকাট উপায়ে করতে পারতেছো তোমরা। টি টু ইকুয়াল কি লেখা যাবে 40, অর্থাৎ এটার অ্যান্সার কি হবে 40। তারপর দেখো কত কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস 3.01 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকবে, অর্থাৎ কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাসে এই সংখ্যক অণু থাকবে। এটা কোথায় আসছে, যে ইউ এ 22 সেশনে। তো দেখো এটা কিভাবে করবা তোমরা, এখানে এন ইকুয়াল কি জানো তোমরা, এন ইকুয়াল ডাব্লিউ বাই এম, এবং এখানে লেখা যাবে এন ডিভাইডেড এন এ। তো এখান থেকে এখন কি লেখা যাবে, দেখো ডাব্লিউ ইকুয়াল কত পরিমাণ বলছে, তাহলে কি বের করতে হবে, ভর বের করতে হবে, এন ইন্টু এম ডিভাইডেড এন এ। এখন এটা কত শর্টকাট উপায়ে করা যায় সেটাই দেখো এবার। ডাব্লিউ ইকুয়াল এন ইন্টু এম ডিভাইডেড এন, এর মান 3. দেখো এবার এন এর মানটা কি হবে, এখানে এন এর মান দেয়া আছে 3.01 ইন্টু 10⁻23। আর কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হলো 44, এখানে 44 বসাই দাও। আর অ্যাভোগাড্রোর সংখ্যা কত, অ্যাভোগাড্রোর সংখ্যা হলো 6.023 ইন্টু 10⁻23। এখন দেখো এই ক্যালকুলেশনটা কিভাবে করবা তোমরা। এখন দেখো এই 23, এখানে 23 কেটে দাও, আর এটা দিয়ে কাটলে কি হবে 2 হবে, 2 পয়েন্ট সামথিং হবে। তো এই 2 দিয়ে এটাকে কাটলে কত হবে 22, তাহলে 22টা কি বের হবে, গ্রামে বের হবে। এই গ্রামটাকে কিসে রূপান্তর করতে হবে, দেখো এখানে সবগুলো একক কেজিতে আছে, তাহলে 1000 দিয়ে ভাগ দিলেই হয়ে যাবে। তাহলে এটা অ্যান্সার কি হবে, দেখো 22 ইন্টু 10⁻³ কেজি, অর্থাৎ গ্রামকে কেজিতে রূপান্তর করলে অ্যান্সার হবে এটা। দেখো ম্যাথগুলো তোমরা কিন্তু খুব অল্প সময়ে করতে পারতেছো। তো এইভাবে যদি এত অল্প সময়ে যদি ম্যাথ করতে চাও, তাহলে কিন্তু আমাদের কোর্সে কি করতে হবে, তোমাদেরকে এনরোল করতে হবে। এখানে ডিউ টার্গেট 0.4 অথবা জিএসটি আইসিইউ 0.4 যে ব্যাচ দুটো আছে, এই দুইটা ব্যাচে তোমরা বিজ্ঞান বিভাগের এই কোর্সগুলো পেয়ে যাবা। এবং এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01720828052, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে এডমিনের সাথে কথা বলে নিতে পারো, তোমাদের যদি কোনো তথ্য জানার থাকে কোর্স সম্পর্কে। তাহলে তো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। এবং এই যা যা বুঝাইলাম এখানে, এই সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা ইউটিউবে কমেন্ট করতে পারো, সেটা আমি তোমাদের রিপ্লাই দিয়ে দিব ওখানে। তো ক্লাসটি যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে কানেক্ট থাকতে পারো তোমরা।